বাংলাদেশের মানুষের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভূ অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক এবং সিজিএসের বোর্ড মেম্বার অ্যাম্বাসাডার এম শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একদিকে বেগম জিয়ার অসুস্থতা, অন্যদিকে তারেক রহমানের ফেরা না ফেরা আর ইস্যু, সামনে নির্বাচনের তারিখ, তফসিল ঘোষণা যে কোনো দিন, এরকম একটা পরিস্থিতিতে সব কিছু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এবং এর সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু যেমন আছে, একই সঙ্গে আঞ্চলিক এবং সামগ্রিকভাবে ভূ রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা বাংলাদেশ তার নিয়ন্ত্রণের মধ্যে চলে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। যে এবং কেউ কেউ এই কথাও বলছেন যে একটা নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হোক আর নির্বাচন না হোক, বাংলাদেশ একটা অস্থিতিশীল চক্রের মধ্যে পড়ছে এবং এখান থেকে বেরোয়ার সুযোগ খুব সীমিত হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। পারভেজ কি মনে করেন? জি ভাই, এখানে আপনি যে বেশ কিছু ইস্যু উঠিয়েছেন, তো আমাদের যেখানে এই 16 মাস যে আমরা দেখতে পেরেছি যে অগস্টের 2024 থেকে যে এখন হচ্ছে যে আমাদের এখন ডিসেম্বর মাসে চলে গেলাম, তো অ্যাকচুয়ালি এই যে প্রায় 1 বছরের অধিক যে সময়টা গেল, তো আমরা সবাই জানি যে একটা পরিবর্তনের সময় বা ট্রানজিশনের সময় অস্থিতিশীলতা হবে এবং কিছু এখানে হচ্ছে অস্থিতিশীলতাও থাকবে, যেটাকে ইংরেজিতে আমরা আনসার্টেনটি বলবো বা ভলাটিলিটি বা টার্বুলেন্স। কিন্তু যে সরকারের উপর দায়িত্ব ন্যস্ত আছে, যেটাকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু মূল কাজ ছিল হচ্ছে যে এই অস্থিরতা, অস্থিতিশীলতা এবং এই অনিশ্চয়তাটাকে সিগনিফিকেন্টলি কমিয়ে আনার। তো এবং আমার কাছে মনে হয় যে ডিসপাইট যে আপনার বা ইনস্পাইট অফ যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বারংবার ওনার যেখানে ইলেকশনের ব্যাপারে উনি যে পাবলিক আটারেন্সগুলো দিয়েছেন বা স্টেটমেন্ট দিয়েছেন, এই যে এখনও যে অনিশ্চয়তা আছে, অস্থিতিশীলতা আছে, বা এখনও যে এটা নিয়ে যে এখনও প্রশ্ন আছে জনগণের মনে, এই কিছুটা অংশ হলেও এখন একটু কমেছে, কিন্তু তবু এটা বলবো যে কিছুটা দায় কিন্তু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কেননা ওনাদের কথা এবং ওনাদের কাজ কারবার, ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস, এটা কিন্তু অনেক সময় কিন্তু হচ্ছে বিপরীতমুখী। এই বৈপরীত্যের জন্যই হচ্ছে মানুষের মনে হচ্ছে একটা শঙ্কার সৃষ্টি করেছে। এবং শুধু আমি এখন অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে বলেই আমরা এখানে থামানো যায় না। দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে এখন উনি খুব গুরুতরভাবে অসুস্থ, ওই প্রোগ্রামের মধ্যে আমি বলতে চাই এবং আমার মনে হয় যে আমরা দেশের বেশিরভাগ এখানে মানুষই বলবে যে ওনার আমরা আরোগ্য আমরা কামনা করি। কিন্তু এখন যে উনি এখন যে হাসপাতালে এখন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, একটি পুরো বড় রাজনৈতিক দল, এখন আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক দল, এটা হচ্ছে বাস্তবতা। এবং এই সময় দেখুন বেশ কিছুদিন কিন্তু আমরা দেখলাম যে পুরো রাজনৈতিক পরিবেশ কিন্তু প্যারালাইজড হয়ে গেল। এটা দেখুন, এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ইন্ডাইটমেন্ট। আমি বলবো যে আমরা যে বলি ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি বা দলের ভিতরে যেখানে গণতন্ত্র চর্চাটা বা এখানে হচ্ছে হায়ারার্কিটা থাকবে, নিশ্চয়ই আছে, প্রত্যেকটি দলেরই আছে, কিন্তু এটা নিয়ে কিন্তু এখন পুরো আমরা কিন্তু বেশ 2-3 দিন কিন্তু আমাদের দেশে কিন্তু উৎকণ্ঠা থাকলো। এবং তার সাথে সাথে যেটা হলো যে বিএনপি যে অ্যাক্টিং প্রেসিডেন্ট মিস্টার তারেক রহমান বা জনাব তারেক রহমানের এই লন্ডন থেকে বাংলাদেশে আসবেন নাকি আসবেন না, এটা নিয়ে একটা হচ্ছে যে একটা ধোঁয়াশা সৃষ্টি করা। কেউ বলছেন উনি আসবেন না, কেউ বলছেন উনি আসবেন, এবং ওনার হচ্ছে ফেসবুকের পোস্ট। তার জন্য বিএনপির যারা সমর্থক আছে তাদের মধ্যে এক ধরনের সংখ্যার সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমি আবার এর মধ্যে আবার এটাও বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ভালো কাজটাকেও বলতে হবে, কেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ দ্য কি। ডক্টর ইউনূস যে এখানে সর্বাত্মক যেখানে হচ্ছে এখানে সহযোগিতা এখানে এক্সটেন্ড করেছেন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে, এবং হচ্ছে কি একজন প্রধান হচ্ছে এখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার হিসাবে উনি নিজে হাসপাতালে গেছেন, উনি এখানে হচ্ছে তারপর এখানে বলেছেন সব ধরনের যে স্টেটে যেখানে সহযোগিতা দিবে, এটা আমি বলবো যে গুড জেস্চার। এবং অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে নেতারা গেছেন, এটাও আমি বলবো যে এখানে সশস্ত্র বাহিনী 3 এখানে
তিন প্রধান ওখানে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ দেয়া হয়েছে, এটা দিয়েছে। তো আমি বলবো যে প্রতীকী সম্মানটাও কিন্তু দরকার আছে। আবার তার সাথে সাথে কিন্তু এখন এটা হচ্ছে গুড সাইড, কিন্তু এখন হচ্ছে বিএনপির মধ্যে কিন্তু এক ধরনের একটা ওদের বোধহয় 37টা বোধহয় ক্যান্ডিডেটের প্রার্থীর বোধহয় ওখানে হচ্ছে ঘোষণা করা হলো। তো বিএনপি এখন একটু গুছিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু সামনেও আমি আরও এখানে চ্যালেঞ্জ এগুলো বলছি, কারণ আপনি বলেছেন এখানে এক হচ্ছে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনীতির যে অবস্থাটা যেখানে এখনও যে আমরা এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি এবং আমাদের যে সংখ্যাটা যে কাটে নাই, এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের মাথায় কিন্তু এখনও আসে নাই। কেন এখনও ক্ষমতায় যাওয়ার জন্য ঠিকই একটা রাজনৈতিক দলের লক্ষ্য কী, ক্ষমতাটাকে যাওয়া এবং হচ্ছে তাদের পলিসি বা এজেন্ডাটাকে এখানে বাস্তবায়ন করা, এটাই বলতে হবে। ক্ষমতায় যদি যে দল রাজনৈতিক দল যেতে না চায়, তাহলে দুঃখের সাথে বলতে এটা হচ্ছে আমাদের ওই শখের বাম দলের মতো, ওনারা হচ্ছে যে শখের করে রাজনীতিবিদ করেন। এবং কিন্তু আপনি দেখুন এখন এই কয়েকদিন আগে আমাদের যে ফিনান্সিয়াল সেক্টরে নিয়ে আমি একটা তথ্য দিয়ে অনেক কিছু বার হয়ে যাবে। ব্যাংকিং খাতে এই বছরে যে আপনার সেপ্টেম্বরে আপনার যেখানে তথ্যটা আসলো বাংলাদেশ ব্যাংক থেকে, আমাদের 18 লাখ কোটি টাকার মতো লোন ডিসবার্স করা হয়েছে এক বছর, সেপ্টেম্বর 2024 থেকে সেপ্টেম্বর 2025 থেকে। এর মধ্যে আমাদের 6.44 লাখ কোটি টাকা হচ্ছে ব্যাড লোন, তার মানে ডিফল্ট রেট হচ্ছে 37%। পুরা বিশ্বের গড় হচ্ছে 10%, এশিয়ার মধ্যে এটা গড় হচ্ছে 1.6%। আচ্ছা, এবং আমাদের 1999 সালে হচ্ছে যে সর্বোচ্চ ছিল হচ্ছে ডিফল্ট রেট ছিল 41%। আচ্ছা, এবং এর মধ্যে যে আপনি যে 5টি ইসলামী ব্যাংক যে আমরা এখানে ঘোষণা করলাম, যে ফার্স্ট সিকিউরিটি, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, তারপর সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এক্সিম ব্যাংক, এই 5টাকে দিয়ে সম্মিলিত একটা ইসলামী আমরা একটা ব্যাংক করব। এটার জন্য হচ্ছে তারল্য সমর্থনটা বা লিকুইডিটি সাপোর্টটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে 300 কোটির মতো। কিন্তু একটা জিনিস এটা কিন্তু ওপেনলি এটা ডিক্লেয়ার করে নেওয়া হলো যে এই 5টি ব্যাংকের যে যারা আমানতকারী, যারা শেয়ার হোল্ডার, তাদেরকে কিন্তু তারা শেয়ারের মূল্য পাবে না। আপনি বলুন তাতে কি হয়েছে? 4500 কোটি টাকার হচ্ছে শেয়ারের ভ্যালু। এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে এক কথাতে এখানে হচ্ছে যে এই যে পেপার ভ্যালুটা আছে মুহূর্তের মধ্যে এটা নাই হয়ে গেল, এটা গায়েব হয়ে গেল। তাহলে এবং আবার এখন কথা হচ্ছে কি 9টি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো যেগুলো দুর্বল, সেগুলোকে হচ্ছে নাকি ওখানে এখন একই প্রক্রিয়ায় ওরা করবে, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন করবে, ভালো কথা। তো ডিপোজিটারদের এখানে হচ্ছে যে তাদের কি হবে? আমরা বলছি শেয়ার বাজারকে চাঙ্গা করব, আমরা বলবো হচ্ছে যে বন্ড বাজারকে করবো, আর পুঁজি বাজারকে চাঙ্গা করব, ব্যাংকিং সেক্টরকে চাঙ্গা করব। তো ব্যাংকিং সেক্টরকে চাঙ্গাটা করব কিভাবে? যারা বড় যে এখানে রাঘব বোয়াল, যারা হচ্ছে যেখানে হচ্ছে আপনার টাকা পয়সা চুরি করে বিভিন্ন দেশের এখানে পৃথিবীর বিভিন্ন রাজনীতিতে বসে আছে, তাদের কাছ থেকে আমি আপনাকে প্রশ্ন করছি, আমি একটা টাকা কি ফেরত আনতে পেরেছি? এবং এই টাকাটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, ওখানে যখন এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল, এটা হচ্ছে লম্বা একটা প্রসেস। এটা কিন্তু আমাদের এখানে ট্রিটির অ্যাগ্রিমেন্টে যেতে হবে, আমাদের এখানে এটা এক্সট্রাডিশন অ্যাগ্রিমেন্টে নিয়ে যেতে হবে। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিকে বলা হলো যে এখানে হচ্ছে এখানে টাকাটা আনার জন্য এখানে ওরা স্টেপ নিবে, কিন্তু ওনারা তো নিজেরা জানতেন যে টাকাটা একদিনে হবে না, এই টাকাটা আসতে 5 থেকে 10 বছর লাগবে। এর সাথে সাথে হচ্ছে যে আপনি যদি দেখেন আমাদের ইকোনমিতে যদি দেখেন, বড় ব্যবসায়ীরা কিন্তু কোনো বিনিয়োগ করছেন না। এবং আপনার সাথে আমি প্রোগ্রামে এখানে আগে আমরা আলাপ করছিলাম, প্রথম আলোর রিপোর্টে আছে আইন শৃঙ্খলা অবস্থা যে মোটেও সন্তোষজনক না, যে বহুবার বলেছি এবং অনেকে বিরক্ত হন, গড়ে প্রত্যেক দিন 10 জন করে এখানে হচ্ছে মার্ডার হচ্ছে। তো মানে এটা হচ্ছে খুন হচ্ছে, তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা অবস্থার মিনিমাম স্যাটিসফ্যাক্টরি কন্ডিশনটা নাই। এবং তাহলে এটাও কিন্তু আইন শৃঙ্খলা অবস্থা যদি এখানে সন্তোষজনক অবস্থা না থাকে, তাহলে ভোটাররা কিভাবে এখানে নির্বাচনে ভোট দিবে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদন হবে কি করে? এবং আমরা যে শুনছি যে অনেকে হাতে স্মল আর্মস চলে আসছে, এবং আপনি যদি যেটা প্রথম দিকে বলেছেন এটা একটু হালকা করে টাচ করে দিই, এবং যে ভূ রাজনৈতিক খেলার মধ্যে যে আমরা যে দাবার গুটি হয়ে গেছি, এটা তো এখন প্রমাণ মিলছে। এখন মানে একদিকে আমরা শুনছি যে পাকিস্তান, একদিকে শুনছি আমরা কাতার, আমরা একদিকে শুনছি তুর্কি বা টার্কি, বা আরেকদিকে শুনছি হচ্ছে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র আছে, এবং সৌদি আরবিয়াও এক অংশে আছে। সবাই এখানে চাইছে হচ্ছে এখানে বাংলাদেশে বিভিন্ন তাদের নিজস্ব স্বার্থে এনগেজ করার জন্য, বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বা একই সাথে বহু রাজনৈতিক দলের সাথে ওরা এনগেজ করা। এবং
তার সাথে সাথে হচ্ছে যে চীন এবং ভারতের সাথে আবার হচ্ছে আঞ্চলিক এই প্রতিযোগিতা আবার শুরু হয়েছে, এবং যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে পুরোপুরি কিন্তু এখনও কনভার্জেন্স হয় নাই। এবং তার সাথে সাথে ভারত ও পাকিস্তানের যে পুরানো যে শত্রুতা ছিল, এটা আবার নতুন করে আবার হচ্ছে এটাতে এখানে আগুনের মধ্যে ঘি ঢেলেছে। কিন্তু সবাই কিন্তু বাংলাদেশকে তাদের খেলাঘর করতে চাচ্ছে। তো সামনের সরকারের সামনে 3-4টি যদি নির্বাচন হয়, আমি চাইবো নির্বাচন হোক, কিন্তু সামনে এখানে যদি আমি বলবো শুধু সরকারের উপর না, যতগুলো এখানে হচ্ছে পার্লামেন্টে আমাদের এখানে পার্লামেন্টারিয়ান যাবেন, ধরে নিচ্ছি নির্বাচন হচ্ছে, পার্লামেন্টে যাবেন, তাদের কাছে কিন্তু এখন কিন্তু মানুষের কাছে কিন্তু চাহিদা কিন্তু অত্যন্ত ভিন্ন। এক হচ্ছে স্বচ্ছতা আনতে হবে, এক হচ্ছে দুর্নীতি কমাতে হবে, 3 হচ্ছে যে আপনার অর্থনীতির চাকা ঘোরাতে হবে, 4 হচ্ছে কর্মসংস্থান করতে হবে, 5 হচ্ছে যে ট্রান্সপারেন্সি করতে হবে, 6 ভূ রাজনীতি খেলায় বেঁচে থাকতে হবে। এবং তার সাথে সাথে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা শেষের দিকে স্বচ্ছতা পেলাম না, কেন যাওয়ার 2 মাস আগে আপনি কিভাবে 3টি এখানে হচ্ছে পোর্টে আপনি এইভাবে লিস্টটা করে দিচ্ছেন, এবং ওটা হচ্ছে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করে দিলেন। ভালো কাজ যদি করতেই চান, এটা কেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কেন থাকবে? ওই যে করিডোরের আলোচনাও এখনো চলমান আছে বলে কেউ কেউ বলছে, এটাও এখানে কান ঘোষা চলছে। তো এইগুলো তো এটা ভালো লক্ষণ নয়। ইলেকশন হবে কি হবে না, এটা কিন্তু অনেক দিন থেকে প্রশ্নটা আসছে, তো 6 মাস থেকেই শুনে আসছি। শহরে তো আছে, আমি যখন গ্রামে যাই তখন সে একই প্রশ্ন যে ইলেকশন হবে কি, সত্যি হবে কি, ওইটা একটা সংশয় সবার মনে আছে। তো এর অনেকগুলো কারণ আছে। এটার প্রধান কারণ যেটা, সেটা হলো আমাদের রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু গত 6 মাসে ঐক্যমত্য কমিশন অনেক মিটিং করেছে, অনেকগুলো সংস্কার এবং বিভিন্ন প্রশ্নে তারা একমত হয়েছেন, অনেক ব্যাপারে তারা একমত হতে পারেনি, স্বাভাবিক। আর এতগুলো রাজনৈতিক দল নিজস্ব এজেন্ডা আছে, সবাই একমত হবে সব ব্যাপারে এটা ঠিক নয়, তবে অনেকগুলো ঐক্যমত তারা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সত্যি সত্যি ঐক্যমত মনে হয়নি। এর কারণ যে প্রধান যে কয়েকটা দল দেখা যাচ্ছে, ইসলামিক 8টি ইসলামিক দল আর এদিকে বিএনপি পরস্পর আপনার বিপরীতমুখী অবস্থানে আছে। ইলেকশনের ডেট যত ঘনিয়ে আসছে, যে ফেব্রুয়ারি মাসে 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে যে নির্বাচন হওয়ার কথা, যত দিন ঘনিয়ে আসছে তত আমি দেখছি যে পোলারাইজেশনটা ভিন্নমুখী হচ্ছে। 8টি ইসলামিক দল বলেছে যে তাদের কয়েকটা দাবি আছে, এটা না হলে তারা ইলেকশন করবে না। আর বিএনপি তো ইলেকশনমুখী অলরেডি। এবং গণভোটের ব্যাপারেও কিন্তু সরকার এবং বিএনপি একই, ইলেকশনের দিন যেদিন নির্বাচন হবে এদিন গণভোট হবে, ইলেকশন হবে, কিন্তু ভিন্ন অবস্থানে আছে 8টি ইসলামিক দল। এটা একটা বিরাট একটা আপনি বিরাটের ব্লক মূল ইসলামিক দলগুলো আছে। এই বিপরীতমুখী অবস্থানে মানুষের মনে সংশয় এর জন্য বেশি যে আসলে কি নির্বাচন হবে কি হবে না সে। আর এদিকে কিন্তু পজিটিভ সাইডে যেটা আমরা দেখছি, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিগত প্রায় 1.5 বছর উপরে তারা সরকারকে সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা পুলিশের দায়িত্ব পালন করছে। তারা যেখানে তাদের যে দেশের রক্ষা করা যে প্রাথমিক দায়িত্ব, তারা সেটা করছেই। আর এদিকে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সরকার সাহায্য করছে, এবং বারবার তারা বলছে যে ইলেকশনটা হোক। তারা ইলেকশনটা দিয়ে যেন সেনাবাহিনী যেন তাদের নিজস্ব যে কাজে তারা মনোযোগ করতে পারে। দেশের নিরাপত্তা এবং দেশ রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব পালন যারা করার জন্য তারা বলছে ইলেকশনটা দিয়ে আপনারা দেশ পরিচালনা করেন, আমরা দেশ রক্ষা করার দায়িত্ব যে আপনি দিয়েছেন আমাদের রাষ্ট্র, সেই দায়িত্ব আমরা পালন করব। এর মধ্যে যে বাংলাদেশে যারা বিনিয়োগকারী বলতে পারেন, বিজনেস পার্টনার বলতে পারেন, যে ডেমোক্রেটিক কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পশ্চিমা বিশ্ব সবাই চাইছে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন হোক, এবং ইলেকশনের মাধ্যমে যে একটা সরকার, বর্তমানে তো অন্তর্বর্তী সরকার আছে, সে সরকারের অবসান ঘটুক। তাহলে সেখানে বেসিক ইস্যুজ অব যে বাংলাদেশ যারা আছে সেটা পার্লামেন্টে আলাপ হবে, পার্লামেন্টে আলাপ করে সেটাকে সিদ্ধান্তে আসবে। এটা স্বীকৃত নিয়ম। রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষের জনজীবন দুঃখ দুর্দশা
অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে এই দাবি আদায় করা, এটা কোনো সভ্য দেশের, এটা কোনো আজকের দিনে এটা অচল। তো সেখানে আমরা আমাদের রাজনীতিবিদরা এখনও দেখছি ওই আগের মতে তারা চলছে, যার অফিসের সামনে মিটিং করে লক্ষ লক্ষ জমায়েত করে এবং সারা শহর সারা দেশ বিকল হয়ে যায়। তো সুতরাং আমি 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 দুঃখিত বলতে যে আমি আমাদের রাজনীতিবিদদের ভিতরে খুব একটা মানসিক পরিবর্তন আমি রক্ষা করছি না। এটা মনে হয় আমি শুধু একার বোধ, অনেকেই একমত যে আমাদের রাজনীতিবিদদের ভিতরে আধুনিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যে প্রস্তুতি, যেটা প্রফেসর একটু আগে বললেন, অর্থনৈতিক অবস্থা আমাদের কী, ভূরাজনৈতিক অবস্থা আমাদের কী, এটাকে এই দেশটাকে এইভাবে রক্ষা করার জন্য যে রাজনীতিবিদদের যে মানসিক প্রস্তুতি, সেটা আমি লক্ষ্য করছিলাম। দুঃখের বিষয়টা বলতে হবে যে তারা আজকে ইলেকশনটা, যেখানে সবাই চাইছে ইলেকশনটা হোক, ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের একটা পর্যবেক্ষক দল তো বাংলাদেশে আছে বোধ এখন পর্যন্ত। না, তারা তো ইলেকশন কমিশনকে স্ট্রেংথেন করার জন্য বা নির্বাচনটা ভালো হয় জন্য তার জন্য প্রচুর আর্থিক সাহায্য করতে প্রস্তুত সব দেশ। ইভেন ভারত, যে বিগত 3টি ইলেকশন 15 বছরে বাংলাদেশের সুষ্ঠু সুন্দর ইলেকশন হোক, নিরপেক্ষ ইলেকশন হোক, সর্বদলীয় ইলেকশন হোক, কোনোদিনই বলেনি। সে ভারত বলছে আজকে সবার আগে যে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক সর্বদলীয় ইলেকশন হোক, ভারতে বলছে। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে সম্পর্ক তার সাথে বেশি। এবং সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিয়ে এটা আরও লক্ষণীয় যে বেগম জিয়া কিন্তু, খালেদা জিয়া কিন্তু এর আগেও আরও সিরিয়াস অসুস্থ ছিলেন, লন্ডন চিকিৎসা করে জন্য গেছেন। তখন কিন্তু ভারতেতে আমরা কোনো রকম শুভেচ্ছা বাণী পাইনি। এবার পাচ্ছি, এর কারণ আমার মনে হচ্ছে যারা দেখেছে যে ইলেকশন যে হবে, ইলেকশনে বিএনপি ক্ষমতা আসবে, সুতরাং তারা আগের থেকে হয়তো একটা শুভেচ্ছা বাণী দিয়ে রাখছে যে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আপনার ক্ষমতায় আসুন, ডেমোক্রেসির মাধ্যমে আপনারাও আসুন, পার্লামেন্টে আসুন, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের ভিতরে অনেক কাজ করার আছে, সেটা আমরা হয়তো করবো, এরকম একটা হয়তো বা মনে হতে পারে। তো ওইটা কিন্তু এটা নিচক রাজনৈতিক একটা বার্তা এটা, কারণ আমরা সৌজন্যতা হিসেবে দেখতে পারি, কারণ তারা সহযোগিতাও করতে চেয়েছেন, যদি বেগম জিয়ার সুস্থতার জন্য কোনো সাহায্য দরকার হয় তারা করবে। সম্পর্ক যদি ভারতের দিকে যে সবার জন্য ভালো, ভারতের জন্য ভালো, আমাদের জন্য ভালো, কারণ আমরা এক উপর নির্ভরশীল। এটা ছোটো রাষ্ট্র বাংলাদেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের উপর ভারতের অনেক নির্ভরতা আছে, যেমন আমরা ওদের নির্ভরশীল আছি অনেক ব্যাপারে। সুতরাং যদি ইলেকশন হয়ে একটা আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশে, হয় নট, ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি এনগেজমেন্ট হইতে বাধ্য, কারণ আমাদের জিওগ্রাফিক্যালি আমরা একটা পজিশন আমরা আছি, সেখানে তো এটা স্বাভাবিক। যেমন অনেকটা স্বাভাবিক আমাদের জন্য এখন আমাদের যে বিপুল জনশক্তি, জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের বিপুল পরিমাণে এখানে বিদেশি বিনিয়োগ দরকার, আমাদের অর্থনৈতিক উন্নতি প্রবৃদ্ধি বেশি দরকার। সেখানে চীন আমাদেরকে অলরেডি আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে এবং তারা আরও করতে আগ্রহী এখানে আছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের যে প্রফেসর পারভেজ দেবতা বললেন ভূ রাজনৈতিক অবস্থান, সেখানে একটা দেশ যখন তার পোটেনশিয়াল থাকে তখন সেখানে সব আগ্রহ থাকে যে দেশে বিনিয়োগ করলে লাভ হবে, দেশে কিছু জনশক্তি আছে, এখানে অনেক সস্তা, এখানে সবাই বিক্রি হয়, এখানে বিনিয়োগ করলে লাভ বেশি হয়। সুতরাং এখানে তেল গ্যাসের সন্ধান চলছে, আমরা একটা বিরাট একটা বঙ্গোপসাগরের বিরাট অংশ আমাদের অংশীদার, সেখানে অতীত আমাদের গ্যাস এবং তেল পাওয়া গেছে, আর সম্ভাবনা আছে। সুতরাং এটা সম্ভাবনার দেশ বাংলাদেশ, সুতরাং সেই জন্য আজকে সবাই আগ্রহ এখানে আছে। মূল কারণ হলো যে দেখেন বে অফ বেঙ্গলের, যেটা আপনি একটা 3 দিন ব্যাপী যে আমরা সম্মেলন করলাম, দেখা গেল যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশের যে অবস্থান, এটার একটা ভূরাজনৈতিক গুরুত্ব আছে। সুতরাং এসব মিলিয়ে এটাকে আমরা পজিটিভলি দেখছি যে যদি এখানে একটা ইলেকশন হয়, একটা স্টেবিলিটি যদি এখানে আসে, কারণ কোনো দেশ, ইভেন আমাদের নিজের দেশের লোকও কিন্তু বিনিয়োগ করবে না যখন দেশের পরিস্থিতি খারাপ থাকে।
অবস্থা উন্নতি হলে বাংলাদেশের নিজের লোকেরা এখানে বিনিয়োগ করবে, সাথে সাথে বিদেশিরাও এখানে আসবে। ইভেন তো কয়েক মাস আগে চায়না থেকে তো 100 কোম্পানি বাংলাদেশে দেখে গেছে এখানে বিনিয়োগ করলে কি কোনটা করা যাবে। এখানে সব প্রস্তুতি আছে। এখন আমাদের রাজনীতিবিদরা যদি ইলেকশনটা নিজেরা একমত হয়ে ইলেকশনটা করে তাহলে কিন্তু বলবো যে এটা সামনে বাংলাদেশের আমাদের অনেক কিছু আমরা অর্জন করতে পারবো। যে পারভেজ, আমি জাস্ট আপনি শেষ যে জায়গাটাতে করেছিলেন সেখানে একটু যেতে চাই যে এই ধরনের সরকার তো রুটিন ওয়ার্ক করতে অভ্যস্ত, যেহেতু তারা অনেকদিন ধরে আছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিছু রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কাজ করা তারা করতে পারে। কিন্তু এখন যখন ইলেকশন একেবারেই কাছে, ইলেকশনের সময় নির্ধারিত, যে কোনো দিন স্ক্যাজুল ঘোষণা হবে, রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিচ্ছে, সেই সময় যে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত, যে আপনি পোর্টের কথা উল্লেখ করলেন, আমরা করিডোরের আলোচনা করছি, এগুলোতে তো সরকার এখনো পর্যন্ত হ্যাঁ, এবং নন স্টপ তার অ্যাক্টিভিটিস। রাজনৈতিক দলগুলো বলছে যে এগুলো নির্বাচিত সরকারের কাজ, কিন্তু বিএনপি এবং জামাত দুটোই কিন্তু এখানে হচ্ছে সমালোচনা করেছে, বলছে, কিন্তু সরকার তো থামছে না কেন? এটা হচ্ছে খুব ভালো প্রশ্ন, কেন এটার উত্তর বোধহয় সরকারের উপদেষ্টা দিতে হবে, কিন্তু আমরা আন্দাজ করতে পারি, অনুমান। আপনার বিশ্লেষণটাই শুনতে চাই, আপনি কি মনে করেন? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে আমার মনে আছে না, আপনার মনে আছে নাকি জানি না, যে অগস্ট 5, 2024 পর একটা প্রোগ্রাম করেছিলেন আপনি এখানে আমি আর বোধহয় আরেকজন বোধহয় সিপিডি ফাহমিদা আপা ছিল। ওখানে আমি বলছি যে রেফারেন্স দিয়ে দিই যাতে মানুষ করতে। তখন আমরা বলেছি যে আমরা অটোক্রেসি থেকে সরে আসছি, ডেমোক্রেসির দিকে যেতে চাই, কিন্তু এটা এনজিওক্রেসি যাতে না হয়ে যায়। এবং এখন যেটা মনে হচ্ছে কি এনজিওক্রেসিও ঠিক না, এটা হচ্ছে FNF, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কেননা আপনি দেখুন, আমি আপনাকে একে একে বলছি, তারপর আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছি। আমরা প্রথমে শুনলাম হচ্ছে এখানে হচ্ছে বেশ কিছু অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য বা হচ্ছে যারা হচ্ছে প্রিয় পাত্র, তাদেরকে অ্যাম্বাসেডর পজিশনে হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো। 1, 2, এই 2-3টি পোর্টের লিজের কথা বলা হলো, এবং এটা নিয়ে যথেষ্ট এবং কোনো আলাপ আলোচনা কারোর সাথে না করে, কারণ ঐকমত্য কমিশনে তো অনেক কিছু নিয়ে আলাপ করা হয়। তো আপনি যখন হচ্ছে যে দেশ চালাবে কারা, রাজনৈতিক দলগুলো, হয় বিএনপি, না হয় জামায়াতে ইসলামী, না তর্কের খাতিরে ধরে দিলাম এনসিপি। আমার কাছে মানে আসলে মনে হয় না এনসিপি ওই রকম রিয়েল চান্স আছে, বাট আই মাইট বি রং, কেন আমরা সব কিছু জানি না। তো বিএনপি জামায়াতের মধ্যে আপাতত, কেন আওয়ামী লীগ নাই। তো এদের সাথে বসে কি ওরা এখানে আলাপ করেছে? কেন এটা তো দেখুন, আপনি যখন এক আদানির সাথে আমরা যে একটা অসম চুক্তি করলাম, অনেক বেশি টাকা দিয়ে আমরা রেটটা নিয়ে আসলাম, তো এই আদানি এগ্রিমেন্টের প্রথমে মানুষ বললো যে হচ্ছে সরকার পাল্টালে বোধহয় হয়ে যাবে, কিন্তু আপনার কন্ট্রাক্টে যখন আপনি সাইন করেছেন, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট, এটা যখন আপনি যদি ক্যান্সেল করতে চান, আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা এখানে হেরে যাব, এটা আমাদের উপদেষ্টা হয়ে বললেন। তো ওই অসম চুক্তিতে কিন্তু আমরা এখনও কিন্তু ওটাতে বেঁধে আছি। আমাদের কিন্তু এখানে আমাদের এখানে পাওয়ার আমরা ইম্পোর্ট করছি ভারত থেকে, এখনও কিন্তু করছি, এবং নেপাল আর নেপাল থেকে যে আমরা আনছি 40 মেগাওয়াট, ওটাও কিন্তু ভারত আমাদেরকে ওই ট্রানজিটটা দিচ্ছে বলে আনতে পারছে। ভুটানের সাথে যে প্রধানমন্ত্রী দিয়ে এখানে সাইন করে গেছে যে ওরাও আমরা ওখানে হাইড্রো ইলেকট্রিসিটি আমরা ইম্পোর্ট করব, ওটাও কিন্তু ভারতকে আমাদেরকে ওখানে ট্রানজিটটা ইউজ করেই করতে হবে। ভারত থেকে তো আমাদের আমদানি 2% বেড়ে গেছে 15 মাসে এখানে। কেন এই যে এখানে অ্যাম্বাসেডর শফিউল্লাহ স্যার যেটা বললেন, ভারতের সাথে আমাদের এখানে এবার ইন্টারডিপেন্ডেন্স আছে। এখন এখানে এই যে 3টে যেখানে আছে, 3টি অ্যাগ্রিমেন্ট করা হলো, ঠিক আছে, দেশের লাভেই করা হয়েছে, দেশের এখানে হিতে করা হয়েছে, কিন্তু আপনারা যখন আমি আবারও বলছি, আপনারা যখন এটা ডিসাইড করছেন, আর মাত্র 3 মাস পর বা 4 মাস পর নির্বাচিত আপনি এখন একটা MOU সাইন করে দেন। আপনি যদি এটাই হয় যে MOU সাইন করে দেন, এবং হচ্ছে আপনি তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টিসের বাই ইন করেন। আর আপনি যদি এখানে যদি এটা যদি আপনি বলেন যে না এটা হচ্ছে কানেক্টিভিটির জন্যে, এবং আমার মনে আছে যে ডক্টর ইউনূস যখন 1/11-এর সময় যখন ওনাকে বলছিলেন, তো তখন উনি বলছেন চিটাগংকে ডিপ সি পোর্ট করা উচিত, বাংলাদেশকে কানেক্টিভিটি হাব করার জন্য। আমরা সবাই একমত যে বাংলাদেশ এটা ইম্পর্টেন্ট রোল করে, যে বে অফ বেঙ্গলে একদম মাথার উপর বসে এটা করতে পারে, কিন্তু এটার সাথে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিলেন কেন? আপনি আবার এর সাথে আপনি শুধু এটার সাথে যেন না, আপনার সাথে যখন হচ্ছে যে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে যখন আমরা নেগোশিয়েট করলাম ট্যারিফ রিডাকশন করার জন্য, প্রত্যেকটি দেশই কিন্তু করতে বাধ্য হয়েছিল।
আমার আমার জ্ঞানত আমার মনে আছে যে 3টি কি 4টি দেশ বাদে কেউ কিন্তু এখানে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যায়নি, বাংলাদেশ কিন্তু গেছে। তো আপনি একটা সরকার যেখানে আছে, যেখানে সবসময় বলা হচ্ছে যে ওরা চায় হচ্ছে গণতন্ত্র, ওরা চায় হচ্ছে স্বচ্ছতা, ওরা চায় হচ্ছে জবাবদিহিতা, এবং আজীবন কিন্তু ওখানকার এই সরকারের বেশিরভাগ যারা উপদেষ্টা আছেন তারা কিন্তু এই সমাজে, সুশীল সমাজের বাইরে সমাজে এখানে বৃহত্তর পরিচয় পেয়েছেন হচ্ছে এইসব ইস্যুতে এখানে ফাইট করে, মানবাধিকার, এখানে হচ্ছে জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি। তো এইসব এগ্রিমেন্টগুলোতে জবাবদিহিতার কোনো তো চিহ্ন দেখতে পাচ্ছি না। এবং পরে যেই সরকারই আসবে, আপনি যে এখানে এগ্রিমেন্টে যে আপনি সাইন করছেন, তারা কি এটার সাথে এখানে বেঁধে যাচ্ছে না? তো এটা তো হচ্ছে পরের সরকার যেই আসবে তার জন্য এটা তো হচ্ছে যে আনফেয়ার একটা জিনিস বার্ডেন চলে আসছে। এবং আপনাকে আবার আরেকটা জিনিস বলি, আমি আপনার প্রোগ্রামেও বলেছি, আরও কয়েকটা জায়গায় বলছি, যুক্তরাষ্ট্রের সেনেটে যেখানে হঠাৎ করে না, বেশি অনেক দিন আগেই থিঙ্ক টুয়াইস অ্যাক্টটা যেটা পাস করা হয়েছে, যে এই লেজিসলেশন যেটা বলছে যে যুক্তরাষ্ট্রের এখানে সমরাস্ত্র এখানে বেচার জন্য একটা লেজিসলেশন, এবং অন্যান্য দেশগুলো যারা আছে যারা চীনা সমরাস্ত্র কিনে তাদের ওরা একটা ইনফরমেশন, একটা ক্যাম্পেইন করবে, তাদেরকে এনগেজ করবে যুক্তরাষ্ট্র সেনেট, মানে এখানে পলিটিক্যাল অ্যাপারেটাস, এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে যে চীনা সমরাস্ত্র না কিনো, এবং যদি কিনতেই থাকে তা তাদের উপর কিন্তু স্যাংশনস বা অন্যান্য ধরনের চাপটা আসতে পারে। কিন্তু সেনেটে কিন্তু কণ্ঠভোটে এটা পাস হয়েছে, এটা ইমপ্লিমেন্টেশন হবে। এটা তো সবাই জানে যারা এখানে এসব খবর ওয়াকিবহাল রাখে। তো এইরকম ব্যাকড্রপে আমরা কেন হচ্ছে যে চীনা আমরা এখানে হচ্ছে ইকুইপমেন্টস কিনবো, এটা নিয়ে আমরা 3বার চিন্তা করা উচিত না? ভারতের মতো দেশও কিন্তু হচ্ছে যে আপনারা যখন হচ্ছে হেজিং করছে রাশিয়ার কাছে থেকে করার জন্য, যুক্তরাষ্ট্র যখন চাপ দিল, ওরা বলেছে হচ্ছে যে আমরা রাশিয়া থেকে আমরা তেল কিন্তু কিনা ওরা হচ্ছে 50% কমিয়ে দিল, এবং যুক্তরাষ্ট্রের 2.2 মিলিয়ন হচ্ছে এখানে LNG ওরা কেনার জন্য আমদানি করলো। পুটিনকে নিয়ে আসছে, কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশনে আসছে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফটা কমানোর জন্য। এই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ট্যারিফটা ওরা বোধহয় 19% নিয়ে আসবে, 15%, এবং 10 বছরের একটা ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করেছে যুক্তরাষ্ট্রে ট্যারিফ হওয়ার সত্ত্বেও, যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য। তো আমরা যদি বলি যুক্তরাষ্ট্র এখনও হচ্ছে আনচ্যালেঞ্জ সুপার পাওয়ার, তো তাদের যে এখানে মিলিটারি ইন্টারেস্ট আছে, বা তাদের যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, ভূ অর্থনৈতিক যে স্বার্থ আছে, ওগুলোকে বিঘ্ন ঘটানোর জন্য বড় বড় দেশগুলো চিন্তা করে। এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা কেয়ারটেকারের রোলেই আছে, তারা এত বড় ঝুঁকিটা কি নেওয়ার কি আমি এটা কতটুকু সমীচীন হয়েছে, এটা আমি আপনার প্রশ্ন করছি। অ্যাম্বাসেডর শফিউল্লাহ, ইন্টারেস্টিং যে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু 3 মাসের ইন্টারিম গভর্নমেন্টের মতো নয়, কিন্তু ক্যারেক্টার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইট ইজ একটা আনডিফাইন্ড টাইমের জন্য এই সরকার। এখন তো টাইম হয়ে গেছে যে তারা বলছে যে তারা যদি সৎ থাকে তাদের কথা, যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ফেব্রুয়ারিতে এই সরকার আউট অফ অফিস হয়ে যাবে। তো এখন এর মধ্যে কেন এত বড় চুক্তি? আমার একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আমার আছে। আদানি চুক্তি কার সাথে হয়েছে? রাজনৈতিক দলের সাথে, পার্টির সাথে, গভর্নমেন্টের সাথে হয়েছে। রাজনৈতিক দলের সবচেয়ে বৃহত্তর এটা রাজনৈতিক দলের সরকারের সাথে হয়েছে। এখন আউটকামটা কি আমরা দেখছি? আউটকামটা কি দেখছি? আদানির সাথে বাংলাদেশের সম্পর্ক এটা নিয়ে এতদিন পর্যন্ত কি অবস্থা হয়েছে সবাই জানে। এখন রাজনৈতিক দলের সাথে একটা বিনিয়োগ হইলে যে সবসময় এটা যে দেশের জন্য সুফল নিয়ে আসে, এটাতে কিন্তু প্রশ্নবোধক হয়ে আসছে। আর একটা উদাহরণ আমি দিই, কোরিয়ান ইপিজেড। বিএনপি এবং আওয়ামী লীগ দুই সরকারের পুরো টার্ম চলে গেছে, কিন্তু কোরিয়ান ইপিজেড স্থাপন করতে পারেনি। বিভিন্ন রকম প্রেশার গ্রুপ পার্টির ভিতরে, বিভিন্ন দলের ভিতরে। সুতরাং ওইটা যে একমাত্র রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক সরকারের সাথে সবসময় করলে ভালো হবে, সেটা কিন্তু বাংলাদেশের নজিরটা খুব কম। আর এক তৃতীয় প্রশ্ন হলো যে ডেনমার্কের মতো বড় কোম্পানি যারা আসছে যে করার জন্য, তার বিলিয়ন ডলার কেন তারা চুক্তি করবে একটা অস্থায়ী সরকারের সাথে? দুটা দিক আছে। একটা দিক হলো এদের আপনি 3 মাস 4 মাস পর ইলেকশন হয়ে যাবে, আপনি কেন চুক্তি করছেন? আমাদের যে বিনিয়োগ করছে সে তো জানে যে সরকার 6 মাস পর থাকবে না, আমি কেন বিলিয়ন ডলারের চুক্তি দিয়ে সরকার আমি করবো। দুটো সাইড আছে কিন্তু এখানে, এটা একটু ভেবে দেখার দরকার আছে। কারণ আমাদের মতো দেশে বিনিয়োগ
যখন হয়, বড় বিনিয়োগ যখন হয়, এখানে নানা ইন্টারেস্ট গ্রুপ কাজ করে, সুতরাং এখানে অনেক সময় কোয়ালিটি সাফার করে, সেটা আমরা দেখেছি বিভিন্ন প্রজেক্টে। তো হয়তো আমার মনে হয় এই সরকারের উপরে হয়তো বিদেশিদের একটা আস্থা আছে যে আমরা হয়তো ফাইন্যান্সিয়ালি আন্ডারস্ট্যান্ডিং না করে হয়তো আমরা করতে পারবো এখানে, এটাই হয়তো আমার মনে হয়, এই জন্য তারা এইসবে করতে আসছে। অথবা তারা এখন যে ফ্রেমওয়ার্ক আসছে আমরা এখানে করব, হয়তো আগামী সরকার যে আসবে তার সাথে নেগোশিয়েট করে যে একটা আগে করে রাখলো যে আমরা এখানে অনেক স্টেক হোল্ডার আছে, অনেক দেশ আসতে চায়, এরা হয়তো মনে করেছে আমরা এই সুযোগটা নিলাম, আমরা আগে এখানে বিড দিয়ে রাখলাম, আমরা একটা এমইউ সাইন করে রাখলাম, পরবর্তী সরকার যারা আসবে তার সাথে আমরা নেগোশিয়েট করবো। এটা একটা হতে পারে, দুটো হতে পারে। তবে এটা যে প্রয়োজন আছে সেটা আমি নিজেই একসময় রিসার্চ সেন্টারে কাজ করতাম, আমি চিটাগাং বন্দর আমি 5 দিন আমি ছিলাম স্টাডি করার জন্য। তো ওখানে যে পদ্ধতিতে আজ চলে আসছে, বিশ্বের সব দেশে অনেক অনেক উন্নত মানের বন্দর হয়ে আসছে। সেখানে আপনার আজকের দিনে জলপথে সবচেয়ে বেশি, সমুদ্রপথে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয়, আমরা অনেক পিছনে আছি। এটা আপগ্রেড করার মতো ক্যাপাসিটি এবং একটা হলো ক্যাপাসিটি, আর একটা হলো এটা নির্মাণ করার মতো যে এবিলিটি, এটা আমাদের নাই। না, তা তো ঠিক। সুতরাং সেই জন্য এই কোলাবোরেশন যদি হয়, অনেস্টি যদি হয়, কোলাবোরেশন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ অ্যাট পার উইথ আদার রিজিওনাল পোর্টদের সাথে একটা পর্যায়ে আসতে পারে। কারণ আমাদের তো বাংলাদেশের যে রিসোর্স আমাদের জনশক্তির তুলনায় আমাদের রিসোর্স অনেক কম। সেই জন্য অর্থনৈতিক যদি প্রবৃদ্ধি দেশের না হয়, তাহলে কিন্তু এই দেশ কিন্তু দাঁড়াতে পারবে না। সুতরাং যে সুবিধাটা আমাদের আমরা ন্যাচারালি পেয়েছি, একটা বন্দর, একটা বঙ্গোপসাগরের সামনে আমরা আছি, যে আউটলেটটা আমরা পেয়েছি, এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। তবে এখানে আগের মতো সরকার যদি চলে, তাহলে কিন্তু আমরা আবার পিছনে পড়ব। তো আমি মনে করি ইনিশিয়েটিভগুলো ভালো, তবে যারা বিনিয়োগ করবে তা হঠাৎ করে বিনিয়োগ করবে না। যদি $1 বিলিয়ন বিনিয়োগ করবে, সেটা হঠাৎ একদিনে করবে না বিনিয়োগ। তারাও দেখবে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে। তো তবে আমার মনে হয় ইনিশিয়েটিভ ইজ গুড। এখন এটাকে হাউ উই ডু ইট, এটা আমাদের দেখতে হবে। জি, পারভেজ কোনো বক্তব্য থাকলে না, সেটা। এখানে আমি স্যারের সাথে একমত যে এখানে যে কানেক্টিভিটি আমাদের লাগবে, আমাদের বিদেশি বিনিয়োগ লাগবে, আমাদের টেকনোলজি ট্রান্সফার লাগবে। এবং এর কথা তো সত্য যে রাজনৈতিক সরকার, যা বিগত রাজনৈতিক সরকার কম এবং বেশি এবং বেশির চেয়ে বেশি ওদের বিদেশি বিনিয়োগের হতে দুর্নীতি এখানে হচ্ছে ছাপটা পাওয়া গেছে, একমত। আমার শুধু কথা হচ্ছে একই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশে বিদেশে নানান ধরনের সমালোচনা আছে। দেশের বাইরে কিন্তু আমরা সবাই প্রত্যেকে দায়িত্ব নিয়ে বিদেশি মিডিয়াতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ওন করি, কেন বাংলাদেশের সরকার, এবং আমরা ওকে ডিফেন্ড করি। কিন্তু আপনি কেন রসদ দিচ্ছেন নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট দিয়ে? আপনি বলছেন ফর টেকনিক্যাল রিজনস, ফর বিজনেস কনফিডেন্সিয়ালিটি পারপাস। এখানেই তো প্রশ্নটা থাকছে। ট্রাম্প তো হচ্ছে যে, দেখুন আমি আপনাকে আরও আগে যাচ্ছি, সবাই বলেছে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শত্রু মিত্র নির্বিশেষে হচ্ছে ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়েছে, মানে এখানে ট্যারিফের বোঝা যেভাবে চাপিয়ে দিয়েছে, এটা তো হচ্ছে ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা না। তো ওরা নেগোশিয়েট করেছে এবং এখানে 46% থেকে 20%-তে নিয়ে আসা। আমি বলবো নেগোশিয়েটিং টিমকে যে ওদেরকে হচ্ছে যে ওদেরকে সাধুবাদ পাওয়া উচিত। কিন্তু আরও তো অন্যান্য দেশে গেছে, ওখানে তো ওখানে পুঙ্খানুপুঙ্খ ওদের কী কী অ্যাগ্রিমেন্ট বা এখানে কী কী কন্ডিশনটি ওরা তো ওদের জনগণের সাথে শেয়ার করে দিয়েছে। এটা তো জনগণকেই রিপ্রেজেন্ট করে এই সরকার। তাহলে এটা রিপ্রেজেন্ট করতে কী সমস্যা ছিল? বেশিরভাগ সরকার যদি এখানে করতে পারে, তাহলে এই সরকারটি করতে পারলো না কেন? তাহলে ওরা কী করতো? একটা স্ট্যান্ডার্ড দিতে পারতো, একটা বেঞ্চমার্ক সেট করতে পারতো, ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো তখন তাদের উপর কিন্তু এই মডেলের উপর একটা চাপটা থাকতে পারতো। হ্যাঁ, যদি এখানে আপনি মনে করেন যে এগ্রিমেন্ট হচ্ছে অ্যাবাভ বোর্ড এবং ইটস কমপ্লিটলি এখানে হচ্ছে যে দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, উইল অল ওয়েলকাম ইট, এটা তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নগুলো থেকে যাচ্ছে। তারপরে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে অনেকেই মনে করছে যে বাংলাদেশের সিকিউরিটি মানে খুবই ঝুঁকির মধ্যে আগামী দিনগুলোতে, এবং কেউ কেউ তো বলছেন যে নির্বাচন হোক আর না হোক, যে অবস্থার মধ্যে এই অস্থিতিশীলতা খুব সহসা কাটবে না। আপনি কি মনে করেন?
আমি মনে করি যে পুরা আমাদের দক্ষিণ এশিয়ার অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, এখানে সার্বিকভাবে কিন্তু এখানে একটা নিরাপত্তাহীনতার একটা অভাব, নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিরাপত্তা ঝুঁকি আছে। আমি আপনার একে একে আসছি। খোদ পাকিস্তান দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে ওরা হচ্ছে ডিপ্লোম্যাটিক রেভলিউশন করে আসিফ মুনির হ্যাজ বিকাম, যেটা বলা হয় জেনারেল ট্রাম্পস ফেভারিট ফিল্ড মার্শাল, নিজেকে নিজে অ্যাপয়েন্ট করেছেন এবং ওখানে তো পাকিস্তানে এক প্রকারে উনি ক্ষমতা কবজাই করে ফেলেছেন 27th অ্যামেন্ডমেন্ট করে, এবং এটাতে পাকিস্তানের চরম এখানে হচ্ছে সমালোচনা চলছে। যাই হোক, কিন্তু পাকিস্তানও কিন্তু এখানে নিশ্চিন্তে নাই, কেন ওদের সাথে আগে ভারতের সাথে একটা ফ্রন্ট ছিল, এখন আফগানিস্তানের সাথে একটা ফ্রন্ট খুলেছে, যে আফগানিস্তানের সাথে বৈরিতা বেড়ে গেছে, সিজফায়ার মানে লঙ্ঘন হচ্ছে, এবং বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে কিন্তু ওদের ইনসার্জেন্সি বেড়ে গেছে। ভারতের তথাপি বলছে হচ্ছে ভারতের মধ্যেও বিভিন্ন জায়গায়, নর্থ ইস্ট বলুন, কাশ্মীর বলুন, ভারতের বাইরে বলুন, এখানে কিন্তু এখানে এক ধরনের ইনস্টেবিলিটি চলছে এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি আলাদা। বাংলাদেশে আমাদের যে আরেকজন নেইবার, যেটা আমরা সবসময় কথাটা আমরা বারবার ভুলে যাই, মিয়ানমার বা আমাদের পশ্চিমা বন্ধুরা যে বার্মা বলতে খুব ভালোবাসে, সেখানে তো একটা গৃহযুদ্ধ চলেই যাচ্ছে, ফ্রোজেন কনফ্লিক্ট, এবং এখন কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি পাল্টে গেছে। এখন কিন্তু আবার হচ্ছে যে টাটমাটাও আবার এই যে একটা লম্বা একটা টাইমের পর ওরা কিন্তু আবার সংগঠিত হয়েছে, এবং হচ্ছে চীনের সাথে এখন গভীর এখানে সহযোগিতার সাথে ওরা কিন্তু দে আর রিকভারিং লস্ট গ্রাউন্ড। তো ওখানে কিন্তু এখানে চেস পিসটা চলছে। বাংলাদেশের ভিতরে এখন আসে, বাংলাদেশের ভিতরে একই আইন শৃঙ্খলা তো একটা জিনিস, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, পুলিশ প্রশাসন যে এখানে হচ্ছে এক ধরনের এখানে হচ্ছে যে নিরুৎসাহিত বোধ করছে, এবং ওদের এখন সংস্কারের এখানে জবাবদিহিতার এখানে চেষ্টা করা হচ্ছে। কিন্তু তবুও আমরা দেখছি যে মাঝরাতে আমাদের পরিচিত অনেকের এখানে হচ্ছে যাদের খুব মানে হচ্ছে আনফর্চুনেট অভিজ্ঞতা হয়েছে, যে মাঝরাতে সেই রকমই বিনা ওয়ারেন্টে অ্যারেস্টের এখানে একটা খেলা আবার কিছু কিছু ক্ষেত্রে এটা শুরু হয়েছে। এর সাথে সাথে যেটা হয়েছে যে আমরা দেখেছি হচ্ছে ধর্মীয় যেখানে উগ্রবাদ, এটাও এখানে আস্তে আস্তে বাড়ছে, এবং তার সাথে সাথে আমরা দেখেছি হচ্ছে যে এখানে জঙ্গিবাদ ঠিক না হলেও জঙ্গিবাদের সুরসুরি কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় কিন্তু যাচ্ছে, যেখানে হচ্ছে আপনার মাইনরিটি থেকে আপনার স্কেপ গোটিং করা হচ্ছে। এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন আপনার 2027 সালে কম এক বছর বেশি হোক বা এক বছর আগে হোক, চায়না কিন্তু তাইওয়ানের দিকে, আমি প্রত্যেকবার এক কথা বলি, এগিয়ে যাচ্ছে। তার জন্য আবার কিন্তু এখন এক কথা পুরানো যে স্ট্র্যাটেজি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কথা কিন্তু আবার নতুন করে শোনা যাচ্ছে। তো যুক্তরাষ্ট্র কিন্তু এখন ইন্ডিয়াকে ওরা অ্যাগ্রেসিভলি পুশ করছে, যে ওরা চীনের সাথে আরও ওদের সাথে ওরা হচ্ছে মানে দুই সাইডে না খেলে যুক্তরাষ্ট্র ফার্মলি ওয়েস্টার্ন ক্যাম্পে এসে চায়নার সাথে একটা ফ্রন্ট খুলুক। তো এই জন্যই কিন্তু আপনার এই ট্যারিফের এখানে হচ্ছে যে ট্যারিফের যুদ্ধের প্রহসন ইত্যাদি ইত্যাদি, এবং বাংলাদেশের উপরে তখন চাপটা আসবে, যে বাংলাদেশকে এখন বলতে হবে যে আমরা যে বলি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এই কোল্ড ওয়ারের যে এই ডায়ালগ, এই যে এখানে অ্যাক্সিয়ামটা, এটা এখনকার যুগে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল না। আমরা বলি স্ট্র্যাটেজিক অটোনমির কথা, কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমি তো হচ্ছে সব শুনতে খুব ভালো লাগে, এটা বললে খুব এখানে হাততালি পাওয়া যাবে, তো আপনাকে একটা সাইড চুজ করতে হবে। সাইড চুজ করার পর কিন্তু আপনাকে এখানে হচ্ছে, আপনি যদি বলেন না আমরা সবার সাথে থাকতে চাই, ওই সবার সাথে থাকার দিন নেই। আপনি কিন্তু IMF-এর লোনে কিন্তু আপনি জর্জরিত। আমরা কিন্তু আমরা কিন্তু লোন এবার প্রথমবার, আমরা কোনোদিন IMF-এর লোন ডিফল্ট করি নাই, কিন্তু এবার কিন্তু আমরা লোনের রিশেডিউলিং করেছি। IMF বলেছে পরের যে লোন যে ট্রান্সটা দিবে, যে কিস্তিটা দিবে, ওটার জন্য ওরা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে করতে হবে, করার শর্ত ওরা রেখে দিয়েছে। এবং পরের সরকারের যখন যদি মনে করুন খোদা না খাস্তা নির্বাচিত সরকার আসলো, এবং তখন যদি অর্থনৈতিক এখানে অবস্থাটা যদি ব্যাংকিং খাতে যদি দুর্বলতা হয়, তাহলে কি হবে? এবং আমি আবারও বলবো, আপনি যদি আমাকে একটু মিনিট সময় দেন, এই সরকারের আমি মাঝে মধ্যে মনে বুঝি না, যেখানে এত বুদ্ধিমান শিক্ষিত জ্ঞানী লোকরা আছেন, কিন্তু তাদেরকে বোধহয় আমার মনে হয় এটা যে প্রেসের সাথে এঙ্গেজমেন্টের বোধহয় এখানে একটা কাউন্সিলিং কোর্স দেওয়া উচিত ছিল। আমরা হয়তো CGS থেকে এটা এখানে প্রস্তাব করতে পারি। কিন্তু দেখুন, বাংলাদেশ ব্যাংকের চেয়ারপারসন, প্রবীণ অর্থনীতিবিদ, IMF-এর সাথে উনি কাজ করেছেন। এখন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, এটার উপরে তো সবার কনফিডেন্স থাকে, এবং এই ইসলামী ব্যাংকগুলোর পিছনে 3550 কোটি টাকার মতো তারল্য সমর্থন দিয়েছেন। এখন কিছু সংস্কারও করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেন যে এখানে ব্যাংকিং খাতে অদূর ভবিষ্যতে ধস নামার সম্ভাবনা আছে, এটা কি আপনার সাধারণ পুঁজিবাদী, আমরা সাধারণ আমানতকারী, সাধারণ যে ইনভেস্টর যারা আছে, তাদের মধ্যে এটা প্যানিক ক্রিয়েট করবে না? তো এটা তো একটা টাইম বোম, এটা সেট অফ করেছে। উনি হয়তো
উনি হয়তো বা এখানে উনি একটা থিওরিটিক্যাল স্পেকুলেশন করেছেন বা একটা বলছেন পসিবিলিটি, কিন্তু আপনার তো কথাগুলো মেজার্ড হতে হবে। এবং ভারতের সাথে কিন্তু দেখুন, ভারত তার জাতীয় স্বার্থে, এখানে শেখ হাসিনাকে আমরা জানতাম যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে আছেন, তো উনার ব্যাপারে কিন্তু এককালে প্রথম 3-4 মাস কিন্তু ওরা কিন্তু একেবারে অ্যাডামেন্ট ছিল। কিন্তু এখন দেখেন তাদের জাতীয় স্বার্থে কিন্তু ওরা কিন্তু এখন একটা যে শেখ হাসিনার রায়ের উপর যে ওদের যে মেসেজটা আসে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমি কিন্তু আই এম সো সরি টু সে রিপাবলিক টিভি বাংলা ইজ নট দ্য কন্ডুইট অফ এখানে হচ্ছে যে অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ও আমার মনে ওরা চলেই হচ্ছে বাংলাদেশি, আমরা দর্শকরা দেখি এবং গালি দিয়ে এটার উপর টিআরপির উপর চলে। ওদেরকে আমার মনে হয় না আর কেউ দেখে, এতই হচ্ছে এটা জঙ্গলি এবং এটা একটা ফালতু চ্যানেল। কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি বলেছে যে আমরা এটা নোট করেছি, আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি, এবং অ্যাম্বাসেডর শফিউল্লাহ স্যার যেটা বললেন, আমরা চাই এটা ইনক্লুসিভ। এখানে হচ্ছে ইনক্লুসিভের মধ্যে আবার একটা খেলা আছে, কেন ওটার মধ্যে আবার একটা আওয়ামী লীগের দিকে একটা রেফারেন্স হতে পারে, কিন্তু আপাতত আমরা হচ্ছে যেখানে ওরা বলেছে যেখানে হচ্ছে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক। ভারতও চাইছে হচ্ছে পরের সরকার যে হবে, তর্কের খাতিরে ধরেন জামাতই জিততো, ভারত কি জামাতের সাথে এনগেজ করবে না? আমার বিশ্বাস করবে, কেন ভারত তার জাতীয় স্বার্থে এখানে এনগেজ করবে। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে এখানে আপনি এখানে বললেন যে ভূরাজ, এবং ভারতের সাথে যেহেতু আমি আরেকটা জিনিস বলবো যেটা এখানে 16 মাসে আমাদের এটা হয়েছে, যেহেতু এই 16 বছরে আমাদের পাকিস্তানের সাথে একটা কৃত্রিমভাবে একটা বৈরিতা সৃষ্টি করা হয়েছে ভারতকে খুশি করার জন্য, এরকম একটা আওয়ামী লীগ সরকারের এই দোষটা বর্তায়। এখন এটা আবার হচ্ছে এটার পাল্টা এখানে একটা আমরা এখানে রিয়াকশন দেখছি যে ভারত যেহেতু এখন হচ্ছে যে এখানে আমাদের এখানে সমালোচনা করেছে ভারতকে চটানোর জন্য পাকিস্তানের সাথে এঙ্গেজমেন্ট নিশ্চয়ই করা হচ্ছে। সার্কের সময় ছিল না, 91 থেকে 96-এ ছিল না, সাররা তো 2001 সাল পর্যন্ত ছিল না, 2006 পর্যন্ত তো ছিল। কিন্তু পাকিস্তানের সাথে আমরা এতটা বেশি আমরা একটা প্রক্সিমিটিটা বাড়াচ্ছি, ইজ ক্যালকুলেটেড টু ইরিটেট ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়াকে ইরিটেট করছি কেন? আমি মনে করছি যে আমার যুক্তরাষ্ট্রের ব্যাকিং আছে। কিন্তু সেই যুক্তরাষ্ট্র যেটা হচ্ছে সিরিয়ার যে এখন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর মাত্র 8 বছর আগে ওরা ওদের $5 মিলিয়ন ওখানে হচ্ছে আমার ইফ আই রিমেম্বার কারেক্টলি তার উপর হচ্ছে বাউন্টি দিয়ে দিয়েছিল যে ওকে মারতে পারবে বা ধরতে পারবে $5 মিলিয়ন। তার জাতীয় স্বার্থে তাকে যখন প্রেসিডেন্ট বানানো হলো, যুক্তরাষ্ট্র আল শারাকে কিন্তু সুন্দর মতো এখানে ড্রেস আপ করে কিন্তু হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে ফেললো। তো যুক্তরাষ্ট্র কিন্তু তার শর্ট টার্ম গেইনসের জন্য এবং লং টার্ম ওদের কি গেইনস ওটা তো আমরা আন্দাজও করতে পারি, শর্ট টার্ম গেইনসের জন্য সেকেন্ডের মতো ওরা কিন্তু হচ্ছে যে ওদের মিত্রদেরকে পরিবর্তন করতে পারে। জি, অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ। হ্যাঁ, বাংলাদেশের যে অস্থির অবস্থা কীভাবে দূর হবে এই তো প্রশ্ন, এবং নিরাপত্তা ঝুঁকির ইস্যুটা, নিরাপত্তা ঝুঁকিটা আমাদের জন্য। হ্যাঁ, এটা তো অগাস্টের জুলাই বিপ্লবে দেখা গেছে যে আমরা কতটুকু ভালনারেবল, আমরা আমাদের কত ক্ষণভঙ্গুর আমাদের নিরাপত্তা ব্যবস্থা আভ্যন্তরীণ ব্যাপারে বলছি। আর বাইরে আমরা যেরকম প্রতিবেশীতে আমরা যেরকম একটা পেশার ভিতরে আমরা ছিলাম, মনে হয়েছিল তখন যে কোনো সময় বাংলাদেশে একটা অংশ হয়তো রাশার মতো যেমন নিয়ে গেছে, রাশার ইউক্রেনের একটা অংশ নিয়ে গেছে, 4টা অংশ নিয়ে গেছে, এইখানে বোধহয় বাংলাতেই অবস্থাই হবে। নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা অনেকাংশে নির্ভর করবে আমাদের নির্বাচনটা কীভাবে হবে, নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কিনা, কারা সরকার গঠন করবে, একক দল করবে, এটা কোয়ালিশন সরকার হবে, এবং সেই সরকারের মধ্যে আমাদের যে জেনজি যেটা বলেন তরুণ সমাজের প্রতিনিধিত্ব কতটুকু হবে, এই সরকার কতটুকু অনেস্ট হবে, কতটুকু জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারবে, তার উপরে নির্ভর করবে আভ্যন্তরীণ স্টেবিলিটি অফ দি কান্ট্রি। এটা এই অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর আমাদের কাছে নাই, কারণ আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের নির্বাচনের আগের কী অবস্থা, নির্বাচন ঠিকমতো হচ্ছে কি না, এই নির্বাচন গ্রহণযোগ্য কিনা মানুষের কাছে, এই দেশের মানুষের কাছে, এই নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, অনেকগুলো ব্যাপার নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যতের যে সামনের কয়েক মাসের মধ্যে এটা বোঝা যাবে যে এর মধ্যে আরও একটা অংশ থাকবে, সেটা হলো আওয়ামী লীগ, যারা এখন নির্বাচনের বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তাদের নেতৃত্ব, তাদের ভূমিকা কী হবে, তারা কতটুকু, তারা কি নাশকতা করবে না তারা অপেক্ষা করবে যে না এই সরকারগুলো তারা 5 বছর 10 বছর পরিচয় করার পর আমরা আবার এসে যাব,
যেমন জামাত বিএনপি একদের সামনে চলে আসছে আওয়ামী লীগের 15 বছর পরে, তেমনিভাবে আওয়ামী লীগ স্ট্র্যাটেজি কী হবে সেটা দেখার বিষয় আছে। ভারতের কাছে, চীনের কাছে এই সরকারের অবস্থান কী হবে। চীনের সম্বন্ধে আমরা জানি, চীন চায় যে কোনো সরকার থাকুক তার সাথে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবে, করেছে অতীতে। এবং চীনের একটা অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে, বাইপার্টিজান। আওয়ামী লীগ সাথে সম্পর্ক খুবই ভালো ছিল, বিএনপির সাথে প্রস্তুতি উঠলে অনেক বেশি সম্পর্ক ভালো ছিল। সুতরাং এটা একটা দেশ আমরা দেখি এখানে চীন, যেখানে বাংলাদেশের দুই বড় রাজনীতিবিদ দল তার সাথে স্বচ্ছন্দের সাথে কাজ করছে এবং সুন্দর সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক দুই দলের সাথে হয়েছে। ইদানিং গেলে আমরা আরও দেখি জামাত ইসলামের সাথেও কিন্তু চীন সম্পর্ক গড়ে তুলেছে অলরেডি। সুতরাং ভারতের সাথে কি সম্পর্কটা হবে সেটা কিন্তু দেখার বিষয়। এখানে দুইটা প্রশ্ন আছে। ভারত আমাদের আগামী সরকারের কী চোখে দেখে, আমরা এবার ভারতে কীভাবে দেখব যে সরকার সামনে আসবে। সুতরাং এই সবগুলো প্রশ্ন সামনে আসবে। তবে আমার মনে হয় সবচেয়ে বড় শক্তি যেটা অস্থিরতা কমান, সেটা হলো আমাদের দেশের রাজনৈতিক দল যদি এক হইতে পারে, মিনিমাম প্রোগ্রাম যদি এক হয়, তাহলে কিন্তু দেশের অনেকটা অস্থিরতা কমবে। তারা যদি আবার বিপরীতমুখী হয়ে যায় তাহলে কিন্তু অস্থিরতা কমবে না। বিদেশি তখন বাইরের শক্তিগুলো, তো সেটা তো একটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে আমরা দেখলাম যে প্রচুর চেষ্টা করা হলো। এটা মিনিমাম যদি আমাদের দলগুলোর ভিতরে যদি আমরা ভারতে যেটা আছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা কিন্তু সব এক, অথচ দেশের মধ্যে পার্লামেন্টে তারা কিন্তু এক অন্যের বিরুদ্ধে। কিন্তু ধর বিশেষ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আর বিশেষ করে প্রতিবেশীর সাথে যে সম্পর্কের ক্ষেত্রে তারা কিন্তু সবাই এক, সব দল এক। কিন্তু তো আমাদের এই ধরনের মিনিমাম যদি একটা আমরা মীমাংসা আসতে পারি, তাহলে কিন্তু এই আজকে যেটা আমরা দেখছি স্টেবিলিটি এবং নিরাপত্তাহীনতা ভুগছি আমরা, এটা কিন্তু আমাদের নির্ভর করছে। আর একটা জিনিস বুঝতে হবে এখানে যে বাংলাদেশ ছোট দেশ এবং চারিদিকে আমরা এমন একটা শক্তি যারা আমরা আমরা আছি, পরিবেষ্টিত আছি। সেই সরকার কিন্তু 2014 আগের সরকার মতো নয়। 2014-তে কিন্তু বিজেপি ক্ষমতার পর থেকে পুরা অঞ্চলের কিন্তু একটা অন্য ধরনের রাজনীতি চলে আসছে, সেটা কিন্তু ধর্মভিত্তিক এবং এটা ওদের হিন্দুত্ববাদকে সামনে নিয়ে আসছে। এতে কিন্তু পুরো 7-8টি দেশ আমরা যারা আছি এই অঞ্চলে সবাই কিন্তু আজকে রক্ষণশীল যারা আমরা বলি রাইটিস্ট, তাদের উত্থান হচ্ছে। কারণ ভারতে এটা উত্থান হয়েছে, তারা যে ইলেকশন ক্ষমতায় আছে, সেখানে মাইনরিটি খুব অসুবিধা আছে। মুসলমানদের অবস্থা তো অবর্ণনীয় ভিতরে তারা আছে। মুসলমানদের যত স্থাপনা আছে, মসজিদ থেকে আরম্ভ করে সবাই স্থাপনার পিছনে তারা একটা মন্দির খুঁজে বের করার চেষ্টা করছে। সুতরাং এই সাউথ এশিয়ার রাজনীতি 2014 সন থেকে পরিপূর্ণভাবে পরিবর্তন হয়েছে। যে বাংলাদেশের যে আমাদের ধর্মীয় দলগুলো সামনে আসছে, এর কারণ হলো রিয়াকশান টু ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস মুসলিমস ইন ইন্ডিয়া। এটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং ভবিষ্যতে যে সরকারে আসুক না কেন, এই সরকার যদি ভারতে যদি মুসলমানদের উপর অত্যাচার এখনও পুশব্যাক হচ্ছে, বর্ডার কিলিং হচ্ছে, এমন কোনো সপ্তাহ নয় যেদিন তারা বাঙালিদেরকে মানে বাংলাদেশি বলে বাংলাদেশকে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং এটা পরিবর্তন ভারত থেকে যদি না আসে, তাহলে বাংলাদেশের মতো সরকারের পক্ষে নিরাপত্তা একটা বিরাট প্রস্তুতির ভিতরে পড়ে যাবে। কিন্তু ভারত ইচ্ছা করলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, যেটা আমরা দেখেছি হাসিনার পতনের প্রথম 2-3 মাস যে হারে আমাদের সংখ্যালঘু বলে, কথিত সংখ্যালঘু বলে যারা, তারা যে হারে বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা এবং রংপুরের দিকে তারা যে অবস্থান নিয়েছিল, তো সেটা কিন্তু ভারত ইচ্ছা করলে বাংলাদেশে এটা ডিস্টেবিলাইজ করতে পারে। সুতরাং আমাদের এখন সবচেয়ে প্রয়োজন হবে আমাদের রাজনীতিবিদরা যদি একটু আজকে যদি তারা নিজের একটু চিন্তা করে দেশের জন্য, নিজের পার্টির সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যদি তার মিনিমাম একটা
পয়েন্টে আসুন যে আমরা দেশের নিরাপত্তা আমরা দেব, আমরা নিরাপত্তার জন্য কাজ করব। আমাদের সজাগ হতে হবে যে এখানে আমাদেরকে সেনাবাহিনী তারা আছে, চেষ্টা করছে আমার নিরাপত্তা দেওয়ার জন্য। জনগণ যদি তার পিছনে থাকে তাহলে কিন্তু তারা সবচেয়ে শক্তিশালী হবে, শক্তিশালী ফোর্স হবে। সুতরাং এখানে আমাদের সবার একটা ইচ্ছা এবং আমাদের দাবি অনেকটা রাজনৈতিক দলগুলোর সাথে যে আপনারা নিজেদের ভিতরে দেশের স্বার্থে আপনারা মিনিমাম দেশের নিরাপত্তা, দেশের পররাষ্ট্রনীতি এই ব্যাপারে আপনি একমত হন। তাহলে বাংলাদেশ জন্য একটা ভবিষ্যতে আমরা এখানে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা করতে পারবো। ছোট্ট করে একেবারে সামনে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটি রাজনৈতিক দল ছোট কি বড় এবং যত যে এখানে রেসপন্সিবল আপনার যে এখানে স্টেক হোল্ডার ইনস্টিটিউশন আছে, বিউরোক্রেসি, জুডিশিয়ারি, ল এনফোর্সমেন্ট, আপনার আর্ম ফোর্সেস, বিজনেস কমিউনিটি, সুশীল সমাজ, সাধারণ মানুষ, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 6,20,00,000 লোক বাংলাদেশে দারিদ্র্য সীমানার নিচে যাওয়ার সংখ্যাটা আছে। এই ফিগারটা কিন্তু বিশাল। 21.5% হচ্ছে যে দারিদ্র সীমানা অলরেডি নিচে আছে, আরও বেশি লোক পড়তে পারে। এই বছরে হচ্ছে 20 থেকে 25 লাখ লোক হচ্ছে দারিদ্র সীমানার নিচে চলে গেছে। যেই দেশে দারিদ্র সীমানা এখানে হচ্ছে এত লোক নিচে আছে, অতি দারিদ্র্যের সংখ্যা হচ্ছে 10%। আমাদের প্রায়োরিটি কি হওয়া উচিত? আমাদের প্রায়োরিটি প্রথমে হওয়া উচিত 1 রাজনৈতিক স্থিতিশীলতা আনা, 2 গণতান্ত্রিক চর্চা করা, 3 হচ্ছে যে দুর্নীতি কমানো এবং 4 হচ্ছে জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা বাড়া এবং 5 আমি আমার ক্ষমতার সীমাবদ্ধতা জেনে ডায়লগ বাজি না, আমি স্টান্ট বাজি না এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির এখানে যে নাজুক অবস্থা বুঝে এবং ভূ রাজনীতিতে যে এখানে যেভাবে হচ্ছে নদীর এখানে তরঙ্গের মতো এখানে পরিবর্তন হয় সেকেন্ডে আমার অ্যালাইনমেন্টটা ফ্লেক্সিবল রাখতে হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্র এখনও সোল সুপার পাওয়ার এবং চীন হচ্ছে আমাদের জন্য ব্যবসা এবং বিনিয়োগের জন্য একটা ট্রাস্টেড পার্টনার এবং ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী। এই তিনটার মধ্যেই কিন্তু আমাদেরকে ন্যাভিগেট করতে হবে এবং যদি রাজনৈতিক দলগুলো এটা যদি এই বাস্তবতা যদি ওরা রিফ্লেক্ট না করে তাহলে কিন্তু আমি এটা যেটা বলছি ঠিক যেমন পাকিস্তানে যেমন হচ্ছে রাজনৈতিক দলের কোন্দলগুলোর মতো বা অন্যান্য দেশে মানুষের কিন্তু তরুণ সমাজ কিন্তু রাজনৈতিক দলের উপর কিন্তু তাদের আস্থা চলে যাবে এবং প্রাতিষ্ঠানিক যে রাজনীতি আমরা যে বলি বা রাজনীতি চর্চা হবে সেটা কিন্তু বাংলাদেশের ঝুঁকির মুখে হতে পারে, তখন কিন্তু পুরো দেশের জন্য কিন্তু এটা শঙ্কার কারণ হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ এবং পারভেজ করিম আব্বাসী অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, নানা রকমের অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের থমথমে ভাবও আছে রাজনীতিতে, অর্থনীতিতে, কিন্তু উত্তরণের একটাই উপায়, আমার দুই অতিথি একমত, যেটা নির্বাচনই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণটা নিশ্চিত করতে পারে। যদিও নির্বাচন শেষ পর্যন্ত পুরো গণতন্ত্রের গ্যারান্টি কিন্তু দেয় না, কিন্তু এটা একটা প্রাথমিক ন্যূনতম শর্ত, সেটা পূরণ করতে হবে। কিন্তু নির্বাচনটা যেন নির্বাচন হয় সেটা আমাদের সকলের চাওয়া, কারণ এই নির্বাচনের সঙ্গে দেশের স্থিতিশীলতা সম্পর্ক জড়িত। নানা ধরনের ঝুঁকির আলোচনা আমরা করেছি, নিরাপত্তা ঝুঁকি সহ অন্যান্য ঝুঁকি, এবং এই জায়গায় জাতীয় ঐক্যের প্রশ্নটাও আলোচনার মধ্যে এসছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন, সেই বিভাজনকে কমিয়ে আনবার পরামর্শ ওনারা দিয়েছেন রাজনীতিকদের প্রতি, এবং ভূ রাজনৈতিক বিবেচনা থেকে বা আঞ্চলিক রাজনীতির বিবেচনা থেকে বাংলাদেশ যেন একটা খেলাঘরে পরিণত হয়েছে, আমার আরেক অতিথি উল্লেখ করছিলেন, এটা যেন শুধু খেলাঘরে পরিণত না হয় সেদিকে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে, এবং তার জন্যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।